ইয়া, তোমাদের অবস্থা দেখে তো সুবিধের বলে মনে হচ্ছে না কিছু। বাবু, আমরা আর পারছি না। গত রাতের বৃষ্টিতে ঘর পুরো ভেসে গেছে। ওপরে যে টিন ছিল কিছুই নেই কৈলাস বাবু। টিন থেকে জল পড়ছে বাবু, ছেলেটা সারা রাত ঠান্ডায় কাঁপলো। আমরা বাবা মা হয়ে ছেলের এই দুর্দশা কিভাবে সহ্য করব বলুন তো। ও আচ্ছা, বুঝলাম। কিন্তু তোমরা এখন কি চাইছো? মানে এক্ষেত্রে তোমাদের আমি কি বা সাহায্য করতে পারি? কৈলাস বাবু, একটু সাহায্য করতেন যদি। সেটাই তো জিজ্ঞেস করছি, কি সাহায্য দরকার? আসলে যদি কোনো পুরনো ত্রিপল বা পলিথিন থাকে আপনার কাছে, তাহলে সেটা টিনে ভালো মতো বিছিয়ে দিয়ে, মানে জল পড়তো না, অন্তত এই বর্ষাটা কোনো মতে কেটে যেত। হ্যাঁ কৈলাস বাবু, আমরা টাকা চাই না, শুধু ছেলেটাকে যেন একটু ভালো রাখতে পারি সেই চেষ্টাই করছি। হ্যাঁ, সে বুঝলাম। তোমরাও তো আমার গ্রামেরই লোক, এই দুর্দিনে তোমাদের ফেলে দেওয়া যায় না। তাহলে আপনি... ওরে হারাধন, আরে ওই ঘরের কোণে যে পুরনো পলিথিনটা আছে ওটা নিয়ে আয় তো। সত্যি কৈলাস বাবু, আপনি দেবেন আমাদের পলিথিন? হ্যাঁ হ্যাঁ, তবে মনে রেখো, এটা দান নয়, উপকার মাত্র। রাখ, ভালো করে ছাদে বিছিয়ে নিস। অন্তত আজকের বৃষ্টি আটকাতে পারবি। আর এই পলিথিন যথেষ্ট মজবুত, ঠিক আছে? আপনার ঋণ শোধ হবে না বাবু। এই উপকার আমি কখনো ভুলবো না, কখনো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে যাও যাও, তাড়াতাড়ি গিয়ে কাজ শুরু করো। আকাশের অবস্থা তো ভালো নয়, আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে, তাই বৃষ্টি আসবার আগেই সব শেষ করে নিও, কেমন? দেখ অভয় বাবা, কি নিয়ে এসেছি। বাবা মা, এত বড় পলিথিন কোথায় পেলে তোমরা? হ্যাঁ হ্যাঁ, মোরুল বাবু দিলেন যে বাবা, এটা ছাদে বিছিয়ে রাখবো, তাহলে আর জল পড়বে না। আমাদের এই বর্ষাতে দেখবে আর কোনো অসুবিধা হবে না। তাহলে এখন আমাদের ঘরটা আর ভিজবে না? না রে না, আজকে থেকে আমাদের ঘর থাকবে একেবারে শুকনো। সত্যি বাবা, তুমি সব পারো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে তোমার ছেলে। চলো এখন এই পলিথিনটা তুলে ছাদে লাগাতে হবে। লাঠিটা দাও তো, আমি উঠি ছাদে, তুমি নিচে থেকে ধরো। হ্যাঁ, মা, আমিও উপরে যাই। না না, পড়ে যাবি, তোর বাবা ঠিক করে দিচ্ছে। দেখো পুরো টিনটা ঢেকে ফেলেছি, এখন আর এক ফোঁটা জল ঢুকবে না। বাহ, খুব ভালো করেছো। এইবার অন্তত এই বর্ষার রাতে শান্তিতে ঘুমোতে পারবো। বাহ, আমার কি যে মজা হচ্ছে, আমাদের ঘরে এখন আর জল পড়বে না। তোর এই হাসিটাই তো আমার সব শক্তি। এই সামান্য জিনিসেও যদি তোরা খুশি থাকিস, তবে আমার কষ্ট সার্থক। তুমি শহরে যাওয়ার কথা ভাবছিলে না? হ্যাঁ ভাবছিলাম, কিন্তু আজকে একটা শ্বাস নিতে পারবার মতো অবস্থা হয়েছে। এখন অন্তত একটা রাত তো কেটে যাবে না ভিজে। বাবা, এখন কি ঘরে বসে গল্প করব? অবশ্যই করব। আজকে তো আমাদের বিজয় দিবস রে, পলিথিন আমাদের বাঁচিয়েছে। কি গো, এতক্ষণে তোমার আসার সময় হলো? কি গো, কোনো কথা বলছো না যে? এত রাগী মুখ কেন? কি হয়েছে আবার? তুমি বিশ্বাস করবে না কোমল, ওই গরিব মাধবটা এখন আমাদের মাথায় চড়ে বসছে। মানে এসব কি বলছো? ও আবার কি করলো? ওর এই ছাদে এখন কৈলাসবাবুর পলিথিন বেছানো মোড়ল নিজেই দিয়েছে মনে হয়। হায় রে, এত বড় সাহস! ওই পলিথিন তুমি বলেছিলে না গুদামে রাখার কথা? হ্যাঁ, আমি বলেছিলাম, ওটা আমি দরকার হলে নিজের জন্য রাখবো ভেবেছিলাম। এখন কি করবে? কিছু বলবে না? বলবোই তো, কালকে সকালে কৈলাসবাবুর কাছে গিয়ে বলে দেব মাধবকে দিয়ে ভুল করলেন, ও আপনাকে ব্যবহার করতে চাইছে। ঠিক বলেছো। আর শোনো, কৈলাস বাবুকে এটাও বলো যে যদি মাধবকে আর সাহায্য করে, কালো ঠিক আপনার পেছনে লাথি মারবে। হ্যাঁ, ওর এত সুখ হজম হবে না। কালই কৈলাসবাবুকে বলে বুঝিয়ে দেব, মাধবের মতো লোককে বিশ্বাস করা মানে নিজের পায়ে কুড়ুল মারা। হ্যাঁ, হ্যাঁ একদম। কৈলাসবাবু, একটা কথা বলি, রাগ করবেন না যেন। আরে হ্যাঁ হ্যাঁ, বল, তোর আবার কি হয়েছে? আপনি তো অনেক বড় মনের মানুষ, তাই গরিবদের সাহায্য করেন, কিন্তু সবাইকে সেই যোগ্য?
কেন হঠাৎ এ কথা? কি বলতে চাস কি তুই? পরিষ্কার করে বল আমাকে। মাধবকে যে আপনি পলিথিন দিলেন, সে সেটা এখন এমন ভাবে সবাইকে দেখাচ্ছে যেন আপনি ওর আত্মীয়। কি বলছিস কি? আমি তো শুধু সাহায্য করেছিলাম। হ্যাঁ বাবু, কিন্তু গ্রামের লোকজন বলা বলি করছে মাধব এখন কৈলাস বাবুর প্রিয় লোক, সে নাকি বাবুর আশীর্বাদ পেয়ে গেছে। এ কথা সত্যি? হ্যাঁ বাবু, আর ও তো এখন এত খুশি যে বলে বেড়াচ্ছে মোড়ল আমাকে নিজে দিয়েছে, আমি খুব কাছের লোক মোড়লের। তাই নাকি? তাহলে তো বেশ বোঝা যাচ্ছে উপকারের মূল্য নেই ওর মধ্যে। আমার মনে হয় এই পলিথিনটা আপনি ফিরিয়ে নিলে ভালো হয়, আর ওকে বুঝিয়ে দিন আপনি কাউকে বিশেষ সম্মান দেন না। ঠিক বলেছিস, যা ওর বাড়ি গিয়ে পলিথিনটা নিয়ে আয়, আর ওকে বলে দিস ও যা পেয়েছে সেটা ওর প্রাপ্য ছিল না। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। এই গ্রামে শৃঙ্খলা ভেঙে যাবে যদি সবাই মনে করে আমি পক্ষপাত করি, তাহলে এটা একটা ভুল বার্তা ছড়ানো হবে, যেটা আমি একদম চাই না। আপনি চিন্তা করবেন না, আমি সব ঠিক করে আনবো বাবু। মাধব, আরে ও মাধব, বাইরে আয়, কৈলাস বাবু বলেছে ওই পলিথিনটা ফেরত দিতে। কি বলছো ভুবন? কিন্তু কেন? কৈলাসবাবু বললেন এটা তো তোকে চিরকাল রাখবার জন্য দেয়নি, দরকারে আবার চাইতে পারেন, এখন দরকার হয়েছে তাই ফেরত চাইছেন। কিন্তু কাল নিজের হাতে দিলেন, বললেন বৃষ্টি আটকাতে কাজে লাগবে। হ্যাঁ তখন বলেছিলেন, কিন্তু এখন ওনার এটা চাই। আর হ্যাঁ, বেশি প্রশ্ন করলে উল্টে বিপদ হবে। হ্যাঁ বাবা, ওটা যদি না থাকে আবার তো জল পড়বে। ঠিক আছে ভুবন, তুমি বসো, আমি খুলে দিচ্ছি। আমি দাঁড়িয়ে থাকবো না বেশি সময়, তাড়াতাড়ি করো। এই নাও, দিয়ে দিও কৈলাস বাবুকে, কেমন? হ্যাঁ, আছো ভালো করে। কার দয়া হলে কি পাও, আর না থাকলে কি হারাও। আসি। আর কত সহ্য করবো গো মাধব? আর না লীলা, এবার আমাদের চলে যেতে হবে, এই গ্রামে শুধু লাঞ্ছনা। কোথায় যাব বাবা? শহরে যাব রে, সেখানে কাজ না হোক অপমান তো হবে না। তাই ভালো, এই মাটিতে শুধু কাদা আর ঘৃণা, শান্তি নেই। কি গো শুনছো? দেখো, এই যে দেখো, জল পড়ছে আবার চাল থেকে। দাও তো এই বালতিটা, না হলে তো পুরো ঘর ভিজে যাবে। কতবার বললাম সরানোর কথা, কিন্তু হলো আর কই? এরপর কোনো দিন এই চাল একদিন ভেঙে মাথায় পড়বে। শুধু তো বলেই গেলে, সারাবে কবে? আর সারানোর জন্য তো টাকার প্রয়োজন, সেটাই বা কোথায় পাবো আমরা? কোথা থেকে পাবো টাকা? শুধু বললেই তো হয় না, কাজ নেই, উপার্জন নেই। কিন্তু প্রতি বছর বর্ষা তো আসবেই, আর আমাদের মতো মানুষদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। আগে যখন কাজ ছিল তখনই যদি অল্প কিছু পয়সা জমিয়ে রাখতে তাহলে ভালো হতো, কিন্তু না, তখন তো ফুর্তি করে টাকা উড়িয়েছো। কত বলেছিলাম, তখন শোনোনি আমার কথা, আর এখন বলছো যে কাজ নেই। হ্যাঁ জানি ভুল করেছি, কিন্তু তুমি ভুলে যেও না যে তুমি কি কি কাজ করেছিলে। আর তোমার কথাতে আমি অন্যের বিপদ ডেকে এনেছি, মনে পড়ে সেসব? মনে পড়ে, মনে পড়ে কিভাবে তুমি মাধবের পলিথিনটা এনে। থামো, ও কথা আর বলো না দয়া করে, ওটাই তো আমাদের আজকের অভিশাপ। তখন যদি একটু সহানুভূতি দেখাতাম তাহলে হয়তো ওরা গ্রাম ছেড়ে যেত না। আর ওই বাচ্চা অভয় তো তখন কত ছোট ছিল। আমি স্বীকার করছি ভুল করেছিলাম, কিন্তু তখন তো ভাবিনি। পৃথিবীতে কেমন সব জিনিস ঘুরে ফিরে আসে বলো তো? এখন আমরাই সাহায্য চাই, কেউ দেয় না। কৈলাসবাবুকেও ধরেছিলাম একদিন, উনি বললেন এখন আর আমি নাকি আগের মতো কাজ করতে পারি না, তাই তিনিও আমাকে সাহায্য করবেন না। আর ওনারও তো কম বয়স হয়নি, আজ আছে কাল নেই, এরকম অবস্থা। মনে পড়ে কি দাপট ছিল তোমার, সবাই কি ভয় পেত, আর এখন দেখো কেউ দেখতেও চায় না। আর কি বলবো, সময় বদলে গেছে, শুধু চাল না, মনটাও চুপসে গেছে গো। এত বছর পরেও একটা পলিথিনও জোটে না, কি দুর্ভাগ্য। সত্যি কোমল, এবার বুঝলাম অন্যের দুঃখে হাসলে একদিন নিজের চোখে জল আসে গো। এ অভয়, তুই? কি তুই এখানে? তুই এত বড় হয়ে গেছিস? হ্যাঁ কাকা, কম কি, সময় যা হয়ে গেল প্রায় অনেকটা বছর। এতগুলো বছর এই গ্রাম ছেড়ে শহরেই ছিলাম,
আজকে ভাবলাম বাবার ভিটেটা দেখে যাই, বিক্রি করব ভাবছিলাম। বাবারে কি সুন্দর দেখতে হয়েছিস। আয় আয় ভেতরে একটু জল খা। না কাকা, বেশি সময় নাই, কিন্তু একটা জিনিস দেখে থেমে গেলাম বুঝলে। কি? তোমাদের ঘরের চাল থেকে জল পড়ছে, আমি জানি এ কষ্ট কেমন। হ্যাঁ রে, এখন আর কেউ আগের মতো সাহায্য করে না। এই দেখুন, এটা পলিথিন, চালের উপরে বিছিয়ে দিলে আর জল পড়বে না। তুই আমাদের দিচ্ছিস? হ্যাঁ কাকা, এটা সেরকমই একটা পলিথিন, যেমনটা একদিন আপনারা আমাদের থেকে নিয়েছিলেন। অভয়, আমাদের লজ্জা হচ্ছে। আমি যে তোর চোখের দিকে তাকাতে পারছি না রে। এত ভাববেন না, তখন যা হয়েছে এখন সেটা ভুলে যান, এটা আপনাদের কাজে লাগবে। কেউ তো এতদিন এসে এমন করে কিছু দেয়নি। আমি মানুষ বদলাতে আসিনি, সাহায্য করতে এসেছি। তুই অনেক বড় মন নিয়ে এসেছিস রে। আপনাদের মনে শান্তি থাকুক সেই আশাই করি। অভয়, দাঁড়া রে বাবা। হ্যাঁ কাকা। এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? হ্যাঁ, কাজে ফিরতে হবে তো, ভিটেটাও বিক্রি করে দিচ্ছি হয়তো। অভয়, একটু শুনবি? বলুন। আমরা খুব ভুল করেছিলাম রে, তখন তো বুঝিনি। তোর বাবার পলিথিনটা কেড়ে নিয়েছিলাম আর তোদের অনেক কষ্ট দিয়েছিলাম। পুরনো কষ্টগুলো মনে রাখলে মানুষ এগোতে পারে না কাকিমা। কিন্তু সেই ভুল আমাদের বদলে দিয়েছে রে। সেটাই বড় কথা, ভুল সবাই করে, শোধরানোর সাহস সবার থাকে না। তুই না আসলে আমরা কখনো বুঝতেই পারতাম না। অভয়, একটা কথা বলবো? হ্যাঁ কাকা। তোর বাবার মতো মানুষ হয় না রে, কিন্তু তুই তার থেকেও বড় হয়েছিস। আমি শুধু চেয়েছি কেউ যেন সেরকম কষ্টে না থাকুক যেমনটা আমরা চেয়েছিলাম। অভয়, যদি আবার কখনো আসিস আমাদের ঘরে খেতে বসিস। অবশ্যই আসবো, কিন্তু দেখো মনটাকে শুকনো হতে দিও না। এই চালের মতো মনটাকে ভিজিয়ে নরম রেখো, সবার দুঃখে পাশে থেকো। কথা দিচ্ছি রে, মনটাকে শুকুতে দেব না আর। আজ আমরা নতুন করে শিখলাম মানুষ কাকে বলে। আমি যাই, ভালো থাকবে না? তুইও সুখে থাক। আর নয় মা, অনেক সহ্য করেছি। আমার সংসারে আপনাকে রাখার আর কোনো জায়গা নেই। বৌমা, আমি কোথায় যাব? এই বাড়িটাই তো আমার শেষ আশ্রয়। মা, তুমি কি বলছো? ঠাম্মাকে এভাবে বের করে দেবে? উনি তো তোমার শাশুড়ি, আমাদের আপনজন। আপনজন? উনি যখন আমাকে দিনের পর দিন কষ্ট দিয়েছেন, তখন উনি কি আমাকে আপন মেয়ে মনে করেছিলেন? যখন আমাকে তুচ্ছ করতেন, গালমন্দ করতেন, তখন কই কই দয়া হলো? আমি জানি আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। সময় বদলেছে, আমিও বুঝতে পারছি আমার ভুল, কিন্তু এই শেষ সময় আমাকে যদি তাড়িয়ে দাও, আমি কোথায় আশ্রয় পাবো মা? মা, ঠাম্মা যদি তোমার সঙ্গে অন্যায় করে থাকেন, তার জন্য ঠাম্মাও আজ কষ্ট পাচ্ছেন। তুমি যদি ঠাম্মাকে তাড়িয়ে দাও, তাহলে তো তুমি আর ওনার মধ্যে কোনো পার্থক্য রইল না মা। তুই ছোটর মতোই থাক, বড়দের বিষয়ে নাক গলাতে আসিস না। আমি সত্যি অনুতপ্ত বৌমা, যদি পারো আমাকে মাফ করে দাও। শুধু জীবনের শেষ কটা দিন তোমাদের সঙ্গেই থাকতে দাও। না বুড়ি, আমি আর আপনাকে রাখতে পারবো না। আপনি বেরিয়ে যান, আমাকে শান্তি দিন। ওহো পলাশ, আবারও ঠেলা গাড়ি নিয়ে হাজির। এক কাজ কর, গ্রামের মোড়ে একটা ঢোল রেখে দে, তোর জন্য ভিক্ষা তুলবো। খগেনদা, আমি তো কারোর কাছে হাত পাচ্ছি না, পরিশ্রম করে খাচ্ছি, এতে তোমার সমস্যাটা কোথায়? ওরে সমস্যা? আরে এটা কি কোনো কাজ হলো? হ্যাঁ, কুলপি বেচে কেউ ঘর চালিয়ে? আরে লোকে তোকে নিয়ে হাসে জানিস। হাসলে হাসুক, আমি সৎ পথে রোজগার করি, খারাপ কাজ তো করছি না।
তুই বুঝবি না রে। আরে লোকে ব্যবসা করে বড় লোক হয়, আর তুই সারাদিন রোদে পুড়ে ঠেলা ঠেলিস। বড়লোক হওয়ার চেয়ে সৎভাবে বেঁচে থাকাটা আমার কাছে বেশি দামি। খগেনদা, তুমি আমাকে নিয়ে হাসি ঠাট্টা করো, কিন্তু আমি তো কারোর ক্ষতি করিনি। তুমি বরং ভালো কিছু করো, অন্যের খুঁত ধরা বাদ দাও। আমার কি আর ভালো মন্দ বোঝবার ক্ষমতা নেই? তুই উপদেশ দিবি তারপর হবে? উপদেশ নয়, শুধু বলছি সম্মানের সঙ্গে বাঁচতে চাইলে পরিশ্রম করতেই হবে। আমি নিজের কাজ নিয়ে গর্বিত, তোমার মতামত আমার দরকার নেই। তুমি বুড়িমা এত রাতে এখানে কি করছো? আমি আমি আশ্রয় চাই বাবা, কোথাও যাওয়ার জায়গা নেই, কেউ আমায় থাকতে দিচ্ছে না। তোমার ছেলে বৌমা কোথায়? ছেলের বউ আমায় ঘরে রাখতে চায় না, তাড়িয়ে দিয়েছে। আজ সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদেও পেয়েছে, কিছু খেতে দিবি? কি বলছো কি তুমি? নিজের মাকে কেউ তাড়িয়ে দেয়? সংসারে যখন মানুষ বোঝা হয়ে যায় তখন আর মায়া থাকে না বাবা। আমি জানি তুমিও গরিব, তবু তবু যদি একটু ঠাঁই দাও। এসো এসো, আমার ঘর ছোট, খাবার কম, কিন্তু আশ্রয় দেওয়ার জন্য মনটা ছোট নয় আর কি, মানে এসো। আজ কতদিন পর কেউ সত্যি আমায় মমতা দেখালো। অনেক ভালো হবে তোর বাবা। মানুষ মানুষের জন্য। আমি গরিব হতে পারি, কিন্তু মন দিয়ে ভালোবাসা দিতে পারি। তুমি যতদিন খুশি এখানে থাকো। আরে তুমি এভাবে হাঁপাতে হাঁপাতে এলে কেন? কি হয়েছে? লতা, তুমি কি জানো নীলিমা তার বুড়িমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? কি বললে? বুড়িমাকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, নিজের শাশুড়িকে দরজার বাইরে ঠেলে দিয়েছে, বলেছে আর ঘরে রাখা যাবে না তাকে। হায় রে কপাল, এই দিন দেখতে হলো বুড়িমাকে। একটা বুড়ো মানুষ যার জীবন সায়ান্নে এসে পৌঁছেছে তাকে তাড়িয়ে দিল। সমাজটা কোথায় যাচ্ছে? মা বাবার প্রতি ভালোবাসা কি ফুরিয়ে যাচ্ছে? বুড়ি মাকে কেউ থাকতে দিচ্ছে না, রাস্তায় পথে পথে ঘুরছিল জানো। গোপাল, বুড়ি কি কম কষ্ট করেছে এই সংসারের জন্য? সারা জীবন দিয়ে তিলে তিলে সংসার গুছিয়ে তুলেছে। নীলিমা কেমন পারলো এমন করতে? আরে লোভ, রাগ, প্রতিশোধ, কে জানে, কিন্তু এতটুকু মায়া হলো না। হ্যাঁ, এখন এখন কোথায় আছে বুড়ি? কি খাচ্ছে? কোথায় আছে? শুনেছি কেউ তাকে ঠাঁই দিতে চায়নি, শেষে গিয়েছিল পলাশের কাছে। পলাশ, সেই গরিব ছেলে, সে কি আশ্রয় দিয়েছে? হ্যাঁ লতা, সে বলেছে আমার ঘর ছোট, খাবার কম, কিন্তু আশ্রয় দেওয়ার মন ছোট নয়। ধন্য সে ছেলে। সমাজ যেখানে পিঠ ফেরায় সেখানে এক গরিব ছেলেই সত্যিকারের মানুষ হয়ে দাঁড়ালো। হ্যাঁ সত্যি, যারা বেশি টাকা কামায় তারা বেশি নিষ্ঠুর হয়ে যায়, আর যারা কম পায় তারাই বেশি দেয়। আমি যাব পলাশের কাছে, বুড়িকে দেখতে হবে, মা বলে ডাকি আমি, বুঝতে দিতে হবে যে সে একা নয়। গোপালদা, লতা বৌদি, এই এখন এখানে? আমরা খবর পেয়েছি তুই বুড়িমাকে আশ্রয় দিয়েছিস। তোর বড় মন দেখে আমরা সত্যি খুব খুশি হয়েছি রে। আরে বড় মন কিসের দাদা, আমি তো শুধু আমার সাধ্য অনুযায়ী একটু সাহায্য করেছি। মা, তুমি তুমি ভালো আছো তো? খাবার খেয়েছো? কপালে যা ছিল তাই হলো মা, কিন্তু পলাশের মতো ছেলে যে দয়ার হাত বাড়িয়েছে, তাই বুঝি বিধাতা আমায় একেবারে ফেলে দেননি। পলাশ, তুই বড় মনের মানুষ, কিন্তু তোকে একা লড়তে হবে না, আমরা আছি তোর সঙ্গে। হ্যাঁ পলাশ, বুড়িকে শুধু আশ্রয় দিলেই হবে না, ওনার ভালোভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি চেষ্টা করব, কিন্তু আমার সামান্য রোজগার। ভাবিস না, আমরা সাহায্য করব। আমি প্রতিদিন একটু করে রান্না করে দেব বুড়িমার জন্য, ওনার খাবারের কোনো কষ্ট হবে না। আর কোনো বিপদ আপদ হলে জানবি যে আমি তোর পাশে আছি। দাদা বৌদি, তোমরা এতটা করবে ভাবিনি। এ তো আমাদের কর্তব্য, বুড়িমা আমাদের সবার মা। আমার আপনজন বলে যদি কেউ থেকে থাকে তো তোমরাই আছো।
এই শোনো নীলিমা, তুমি একটা দারুণ খবর দিতে এসেছি। কি খবর বলো? আরে ওই পলাশ পলাশ, ওই যে একটা ঠেলা গাড়ি নিয়ে এসে গ্রামে কুলপি বিক্রি করে, আজ না হলে কাল বড় কিছু একটা হয়ে যাবে, তখন দেখবে। কেন, সে আবার কি করলো? কেন, পলাশ তোমার শাশুড়িকে আশ্রয় দিয়েছে জানো না? সে কথা আর বলো না, শুনেছি। ওই বুড়িকে বের করে দিয়েছিলাম, কিন্তু সে গিয়ে ঠাঁই পেল পলাশের ঘরে। আমি ভাবলাম সে পথে পথে ঘুরবে, ওর শিক্ষা হবে। কিন্তু এখন উল্টে পলাশকে সবাই মহান বলছে, তাই না? হ্যাঁ। ঠিক এইখানেই আমি খেলাটা জমাবো। কি করবে? আরে পলাশের রোজগারটাই বন্ধ করে দেবো। আরে গ্রামের রটিয়ে দেবো যে ওর কুলফি খেয়ে লোকে অসুস্থ হয়ে পড়ছে, আর এই কাজ করতে সাহায্য করবে আমাদের মোড়ল অবিনাশ। অবিনাশ মোড়ল? সে কেন আমাদের কথা শুনবে? মোড়ল মশাই চাইলে পলাশের ব্যবসা একদিনই বন্ধ করে দিতে পারবো, বুঝলে? তোমার কি মনে হয় সে এমনি এমনি রাজি হবে? আরে আমি ওকে বুঝিয়ে বলবো, পলাশ গরিব হলেও ধীরে ধীরে লোকে ওর পেছনে দাঁড়াচ্ছে। একদিন যদি গ্রামের মানুষ পলাশের কথা শুনতে শুরু করে, তাহলে মোড়ল অবিনাশের ক্ষমতা কমে যাবে। আর এটা বুঝতে পারলে অবিনাশবাবু নিজেই তো পলাশকে থামাতে চাইবে, তাই না? কিন্তু সবাই জানে পলাশ ভালো ছেলে। গ্রামের মানুষ কি বিশ্বাস করবে যে ওর কুলফিকে অসুস্থ হয়েছে? আরে আমি আছি তো, বিশ্বাস করো আমার কথা। দু একজনকে টাকা দিয়ে বলে দেবো, ওরা বলবে ওদের পেট খারাপ হয়েছে, ব্যাস, বাকিরা নিজেরাই ভয় পেয়ে যাবি। হুম হুম, দারুণ পরিকল্পনা তো। ঠিক বলেছ, পলাশকে যত তাড়াতাড়ি পারি মাটিতে নামিয়ে আনতে হবে। দেখি মোড়ল অবিনাশের সঙ্গে কালকেই দেখা করতে পারি কি না। কি ব্যাপার খগেন, এই সময় এখানে কেন? আর নীলিমা, তুমি এখানে? মোড়ল বাবু, সর্বনাশ হয়ে গেছে, পুরো গ্রাম বিপদের মুখে। কি হয়েছে বলো তো? পলাশ, সেই গরিব ছেলে যে রাস্তার মোড়ে কুলফি বেচে খায়, সে তো গ্রামবাসী সর্বনাশ করে দিচ্ছে। কেমন সর্বনাশ? কুলফি বেচলে সর্বনাশ হয় নাকি? আরে মোড়ল বাবু, আপনি তো গ্রামের অভিভাবক, আপনি জানেন না গ্রামের মানুষ পলাশের কুলপি খেয়ে পেট খারাপ করছে? পেট খারাপ? কার হয়েছে? অনেকেরই হয়েছে মোড়ল বাবু। আমি নিজে 2-3 জনকে দেখেছি যাদের পেটে ব্যথা হচ্ছে, বমি হচ্ছে। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন না, গত কয়েকদিন ধরে অনেকেই শরীর খারাপের অভিযোগ করছে, আর সবাই পলাশের ওই নোংরা ঠেলা থেকে কুলফি কিনছে। হ্যাঁ, যদি সত্যি হয় তাহলে তো এটা গুরুতর ব্যাপার। গুরুতরই তো মোড়ল বাবু। গ্রামে যদি বড় কোনো অসুখ ছড়িয়ে পড়ে, তার দায় কি আপনার ওপর আসবে না? গ্রামের শান্তি বজায় রাখা তো আপনার দায়িত্ব। আমি বলছি, আপনি যদি এখনই ব্যবস্থা না নেন তাহলে গ্রামের অবস্থা খুব খারাপ হবে। ঠিকই বলেছ। ঠিক আছে, আমি এটা নিয়ে ভাববো, কিন্তু সরাসরি কুলপি বিক্রি বন্ধ করে দিতে পারবো না। আগে ব্যাপারটা যাচাই করতে হবে। মোড়ল মশাই, আপনি বুঝছেন না, এত দেরি করলে গ্রামে মহামারী ছড়িয়ে পড়বে। আমাদের কথা শুনুন, এখনই পলাশের ঠেলা উঠিয়ে দিন। ঠিক তাই, গ্রামের সবাই তো আপনাকে মানে। আপনি যদি বলেন পলাশ আর কুলফি বেচতে পারবে না, তাহলে কেউ প্রশ্ন করবে না। আচ্ছা, আমি কালকে গ্রামের সবাইকে ডাকবো, তারপর সিদ্ধান্ত নেব। আর সেটাই তো চাই, আপনার মতো বিচক্ষণ মোড়ল থাকলে আমাদের গ্রামে শান্তি ঠিক চলে আসবে আবার। ঠিক আছে, এখন তোমরা যাও, আমি ব্যবস্থা নিচ্ছি। পলাশ, তোমার খবর পেয়েছি, তোর সঙ্গে কিছু কথা আছে। বলুন না বাবু, কি হয়েছে? গ্রামের মানুষ নাকি তোর কুলফি খেয়ে পেটের অসুখে ভুগছে, এটা কি তুই জানিস? কি বলছেন? কি, কে এমন কথা বলেছে? আমার কুলফি একদম পরিষ্কার, আমি নিজে সব দেখে বানাই। তোর দেখার দরকার নেই, রোগীরাই তার প্রমাণ। আমি বিশ্বাস করি না। কেউ যদি সত্যি অসুস্থ হয়ে থাকে তবে প্রমাণ আনুন। শোন পলাশ, অনেকেই অভিযোগ করেছে, তাই তোর কুলফি বিক্রি আপাতত বন্ধ রাখতে হবে। মোড়ল মশাই, অভিযোগ তো যে কেউ করতে পারে। আমি গরিব মানুষ, এই ব্যবসা করি, বেঁচে থাকি। সত্যিকারের প্রমাণ ছাড়া আপনি আমাকে থামিয়ে দিতে পারেন না। আরে মোড়ল মশাই আপনাকে ভুল বোঝাতে চাইছে। হ্যাঁ, এই ছেলে কত বড় বিয়াদব দেখেছেন? কোনো অন্যায় আমি করিনি, তাই ভয়ও পাই না। তোর দোষের প্রমাণ দরকার। মোড়ল বাবু, দেরি করলে পুরো গ্রাম কিন্তু যেটা বলেছিলাম।
মোড়ল মশাই, আমি চাই আপনি সত্যটা জানুন। যদি কেউ সত্যি আমার খাবারে অসুস্থ হয় তবে আমি নিজেই ব্যবসা বন্ধ করব, কিন্তু মিথ্যে অভিযোগে আমি হার মানব না। আচ্ছা ঠিক আছে, আমি নিজে এই ব্যাপারটা খতিয়ে দেখব। তার আগে পর্যন্ত তোর ব্যবসা বন্ধ। কেউ অন্যায়ভাবে কারো রুটি রুজি কেড়ে নিতে পারবে না। সত্য বের করব, তারপর সিদ্ধান্ত হবে। ধন্যবাদ মোড়ল মশাই, ধন্যবাদ। ঠিক ঠিক বলেছেন। কি হয়ে পলাশ, তোর মুখ এত শুকনো কেন? হ্যাঁ রে, এত চুপচাপ কেন? তোর কুলফির ব্যবসা তো ভালোই চলছে, তাই না? দাদা বৌদি, আমি আর কুলপি বিক্রি করতে পারবো না। কি বলছিস কি তুই? কেন, কি হয়েছে? মোড়ল অবিনাশবাবু আজকে আমাকে ডেকে বললেন আমার কুলফি খেয়ে নাকি গ্রামে অনেকের পেট খারাপ হচ্ছে। এসব কে বললো? কে আর বলবে, খগেন আর নীলিমা। ওরা এত নিচে নামতে পারলো? তুই এত কষ্ট করে পরিশ্রম করছিস আর ওরা মিথ্যা অপবাদ দিয়ে তোর রুজির পথ বন্ধ করে দিতে চাইছে? এটা মিথ্যে, তাই না? একদমই মিথ্যে দাদা। আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে কুলফি বানাই। গ্রামের বাচ্চারা খেয়ে কত হাসে, কত খুশি হয়। আমি জানি আমার খাবারে কারোর ক্ষতি হবে না। তাহলে তুই হাল ছাড়ছিস কেন পলাশ? আমি জানি আমি নির্দোষ, কিন্তু তবু গ্রামের মোড়ল যখন বলেছেন যে তিনি বিষয়টা খতিয়ে দেখবেন, তখন আমার বিক্রি বন্ধ রাখতেই হবে। আমি চাই না কেউ অযথা ভয় পাক বা আমার নামে বদনাম ছড়াক। কিন্তু এতে তো ওদের জেতা হয়ে যাবে। আমি লড়তে রাজি আছি দাদা, কিন্তু সত্য প্রমাণ না হওয়া পর্যন্ত যদি আমি কুলফি বেচি তাহলে ওরা আমাকে বেশি ষড়যন্ত্রকারী ভাববে। ওরা সত্য লুকিয়ে রাখতে পারবে না পলাশ। শোন, তুই ব্যবসা বন্ধ করবি না, আমরা তোর পাশে আছি। তোমরা সত্যি থাকবে তো? আমরা সব সময় তোর পাশে আছি, ছিলাম আর থাকবো। হ্যাঁ, তুই আজ না হয় কাল কুলফি বিক্রি বন্ধ রাখলি, কিন্তু আমরা এটা নিয়ে লড়বো। তোমরা থাকলে আমি লড়াইটা ভালোভাবে লড়তে পারবো আর কি। কি ব্যাপার গোপাল, তোরা সকলে একসঙ্গে আমার কাছে এসেছিস কেন? মোড়লবাবু, আপনি একটা ভুল সিদ্ধান্ত নিতে চলেছেন। কি বলছো কি তুমি? পলাশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা সম্পূর্ণ মিথ্যে। মিথ্যে? কিন্তু খগেন আর নীলিমা তো বলল পলাশের কুলফি খেয়ে গ্রামবাসীদের পেট খারাপ হয়েছে। মোড়ল কাকু, আপনি কি একবারও পরীক্ষা করেছেন যে সত্যি কেউ অসুস্থ হয়েছে কিনা? না, তা তো করিনি, তবে অভিযোগ তো এসেছিল। আর সেই অভিযোগ সম্পূর্ণ বানানো। কিভাবে এত নিশ্চিত হয়ে বলছো? মোড়ল বাবু, আপনি কি খেয়াল করেছেন নীলিমা কাকে দিয়েছে? তার শাশুড়িকে, বুড়িকে। আর জানেন মা ওকে কেন